রফিকুলের হাত কাঁপতে লাগল। যে মানুষটা 2 মাস ঠিকমতো খেতেও পারেনি, তার সামনে পড়ে আছে স্বপ্নের থেকেও বড় টাকা। কিন্তু সেই মুহূর্তে তার মনে পড়ল, টাকা যত বড়, বিপদও তত বড়। সে বস্তাটা মাটির নিচে আগের মতো ঢেকে রেখে দৌড়ে গেল প্রধানের কাছে। গলা শুকিয়ে যাওয়া কণ্ঠে বলল, প্রধানবাবু, কুয়ার নিচে কিছু পাওয়া গেছে, হয়তো পুরনো বস্তা। প্রধান গুরুত্ব না দিয়ে বলল, যা পেয়েছিস রেখে দে, আমার এসবের দরকার নেই। বস্তা নিয়ে বাড়ি ফিরলেও একটুও স্বস্তি পেল না। তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। প্রতিদিন রাতে বস্তাটা খুলে দেখে, কিন্তু 1 টাকাও নিতে পারে না। ভয় তার গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকে। দিন যায়, ভয় বাড়ে। গ্রামের লোক তাকিয়ে থাকে অদ্ভুত দৃষ্টিতে, যেন তার সব কিছু তারা জেনে গেছে। অবশেষে অভাবে ভেঙে পড়ে। কিছু টাকা নিয়ে ছোট একটা মুদি দোকান খুলে ফেলে। দোকান ভালোই চলে, কিন্তু টাকা আবার বস্তায় ফিরিয়ে রাখে। আত্মগ্লানি আর ভয় তার রাতের ঘুম কেড়ে নেয়। বাংলাদেশের চট্টগ্রামের নিরিবিলি এক গ্রাম। চারদিকে সবুজ পাহাড়, মাঝখানে সরু মাটির রাস্তা। সেখানেই থাকে রফিকুল। মানুষটা সোনার মতো, পেশায় কুয়া মিস্ত্রি। টানা 3 দিনের ঝড় বৃষ্টি গ্রামের জীবন থমকে যায়। কাজ নেই, চুলায় আগুন নেই, হাঁড়িতে ভাত নেই। অভাবের এই কঠিন সময়ে স্ত্রীও একদিন ভোরে সন্তান রেখে চলে যায়। গ্রাম জুড়ে গুঞ্জন, লোকটা অযোগ্য, বউ টিকল না বলে পালিয়েছে। এই সব অপমান বুকের ভিতর ছুরি হয়ে বিঁধে থাকলেও রফিকুল চুপ করে থাকে। ছেলের দিকে তাকিয়ে বেঁচে থাকে। একদিন হঠাৎ আশা জেগে ওঠে গ্রামের প্রধানের বাড়িতে নতুন কুয়া খোঁড়ার কাজ। কাজ করতে গিয়েই কুদাল শক্ত কিছুর সাথে ঠেকে। আরও মাটি সরাতেই দেখা যায় ভারী এক বস্তা। নতুন পুরনো নোটে ভর্তি, লাখ লাখ টাকা। এমন টাকা দেখে স্বপ্নের আলো চোখে জ্বলে ওঠে। কিন্তু সে লোভ করে না। বস্তা ঢেকে রেখে প্রধানকে জানায়। প্রধান বিরক্ত হয়ে বলে, যা পেয়েছো রেখে দাও, আমার দরকার নেই। তখনই মনে প্রশ্ন জাগে, এ টাকা আসলেই প্রধানের, নাকি অন্য কিছুর? বাড়ি ফিরে প্রতিদিন রাতে সেই বস্তা খুলে টাকার গন্ধ নেয়, কিন্তু 1 টাকাও ব্যবহার করতে পারে না। শেষে অভাবের চাপে সামান্য কিছু নিয়ে ছোট দোকান খোলে। দোকান চলে, পরিবার টিকে। তবুও টাকা আবার বস্তায় ফিরিয়ে রাখে, কারণ সে মনে করে এই টাকা তার নয়। এদিকে গ্রামে গুঞ্জন, প্রধানের বাড়িতে লোক এসেছে, হাতে টর্চ আর কাগজ, মাটির নিচে কিছু খুঁজছে। তারা শুধু জিজ্ঞাসা করেছে, কুয়োটা কে খিঁড়েছিল? নাম শুনেই তারা চুপ হয়ে চলে যায়। রফিকুলের বুক কাঁপতে থাকে। বস্তাটা তাহলে তারাই খুঁজছে। ঠিক এই সময় তার স্ত্রী ফিরে আসে। দেখে দোকান চলছে, সংসার একটু ঠিক হয়েছে। কিন্তু স্ত্রীর চোখে অদ্ভুত ঝিলিক। রফিকুল বুঝেও না বুঝার ভান করে। রাত নামলেই স্ত্রী তাকে জিজ্ঞেস করে, এত টাকা এলো কোথা থেকে? রফিকুল প্রথমে এড়িয়ে যায়, কিন্তু একদিন সব সত্যি বলে দেয়। বস্তা, টাকা, ভয়, সন্দেহ, সব। স্ত্রী শোনে, কিন্তু হয়তো তার মন ইতিমধ্যেই লোভে অন্ধ হয়ে গেছে। ঠিক সেই রাতে দরজা ভেঙে 3 জন সশস্ত্র লোক ঢুকে পড়ল, হাতে ধারালো অস্ত্র। তারা স্ত্রী ও শিশুকে জিম্মি করে চিৎকার করল, বস্তা কোথায়, টাকা কোথায় লুকিয়েছ? রফিকুল কাঁপতে কাঁপতে বলল, এখানে নেই, আমি ভুল করে অন্য জায়গায় রেখেছি। লোকগুলো আরও ভয় দেখিয়ে বলল, মিথ্যে বললে সবাইকে এখানে মেরে ফেলব। অবশেষে রফিকুল কান্না ভেজা গলায় বলল, বস্তা মুরগির খামারে, আমাকে যেতে দিন। ওরা তাকে সামনে নিয়ে খামারের দিকে যেতে লাগল। প্রতি পদক্ষেপ ছিল মৃত্যু ভয়ের ভারে ভারী। বস্তা বের করতেই স্ত্রী লোভে অন্ধ হয়ে সামনে ছুটে গেল। এই 1 বছরের কষ্টের ফল এটাই। কিন্তু এটাই ছিল না পুরো সত্য। রফিকুলের স্ত্রী, যাকে সবাই পরিচিত ছিল শান্ত, ঘরোয়া নারী বলে জানত, তার জীবনের আরেকটা মুখ ছিল, যা কেউ কখনো কল্পনা করেনি। কয়েক বছর আগেও সে ছিল এক আলোচিত স্মার্ট ডাকাত দলের সদস্য। সেই দল ব্যাংক লুট করত এত নিখুঁতভাবে, পুলিশের হাতের সামনে দিয়েও ফসকে যেত। এক রাতে তারা শহরের সবচেয়ে সুরক্ষিত ব্যাংক লুট করে। দলের হাতে আসে লাখ লাখ টাকা। সেই টাকা লুকানোর নিরাপদ জায়গা দরকার ছিল। শহরে খুঁজে পাওয়া সম্ভব নয়, তাই তারা পালিয়ে আসে এই দূর গ্রামের দিকে। তাদের টার্গেট হয়
প্রধানের নতুন নির্মাণাধীন বাড়ি। দলের একজন ছিল ক্রেন অপারেটর। সে মাটি খুঁড়ে গোপনে বস্তাটা পুঁতে দেয় কুয়ার নিচে। আর দলটি পরিকল্পনা করে 1 বছর পরে সে টাকা উদ্ধার করবে। কিন্তু ভাগ্যের বড় খেলা। গ্রামের নিরাপত্তা কঠোর হয়, পুলিশ সক্রিয় হয়, আর তাদের পথ আলাদা হয়ে যায়। এই সময় দলের ছদ্মবেশী নারী, যে অন্য পরিচয়ে ছিল রফিকুলের স্ত্রী, গ্রামে থেকে যায় স্বাভাবিক সংসারী নারীর মতো। তার প্ল্যান ছিল যখন সুযোগ আসবে তখন টাকা বের করে পালাবে। কিন্তু রফিকুল আগে খুঁজে পায় বস্তা, যা ছিল তার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। স্ত্রী কখনো ভাবেনি যে একজন সৎ, দরিদ্র মানুষ টাকার বস্তা স্পর্শ না করেও বেঁচে থাকবে। তার পরিকল্পনা ভেস্তে যায়, কারণ রফিকুল টাকা লুকিয়ে রাখে, খরচ করে না। এই জন্যই সে বছরের পর বছর অভিনয় করে। মধ্যবিত্ত স্ত্রী, সংসারের আলো, সবই ছিল লোভের মুখোশ। আর আজ মুখোশ খুলে গেল সম্পূর্ণ। ঠিক সেই মুহূর্তে চারদিকের অন্ধকার থেকে টর্চেন আলো আর পুলিশের আওয়াজ, হাত তুলুন, পুলিশ! অপরাধীরা হতভম্ব, কেউ পালাতে চাইল, কেউ অস্ত্র ফেলেই দাঁড়িয়ে রইল। পুলিশ যখন স্ত্রীকে ধরল, তার চোখে শুধু ক্ষুধার্ত লোভ, যেন সবকিছু তারই ছিল। রফিকুল স্তব্ধ। কিভাবে যার হাত ধরেই জীবন পার করল, সেই মানুষটাই এভাবে শত্রু হয়ে গেল? ঠিক তখনই পুলিশ অফিসার এগিয়ে এসে বললেন, ভয় পেও না, তুমি একজন সৎ মানুষ। জানালেন, তুমিই আগেই আমাদের খবর দিয়েছিলে, সেই সাহসেই আজ তোমার পরিবার বেঁচে গেছে। রফিকুল কাঁদতে কাঁদতে বলল, আমি তো শুধু আমার সন্তানকে বাঁচাতে চেয়েছি। পুলিশের নির্দেশে রফিকুল বস্তা থেকে সব টাকা তুলে দিল, বিচারের প্রমাণ হিসেবে। গ্রামবাসীরা এবার বলল, আমরা ভুল করেছি, তোমার মতো সৎ মানুষ আর কে আছে? রফিকুল ছেলেকে বুকের সাথে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, সততার দাম একদিন না একদিন ফেরত আসেই। তারপর থেকে রফিকুল কঠোর পরিশ্রম করে। যে মানুষ একসময় একটা রহস্যময় বস্তার জন্যে গ্রাম জুড়ে আলোচ্য ছিল, আজ সে শহরের সফল উদ্যোক্তা। ছোট্ট একটি ব্যবসা দিয়ে শুরু করে এক সময় তৈরি করলো বিশাল একটি কোম্পানি। দিনে রাতে কাজ, ঘাম, অশ্রু, কষ্ট দিয়ে নিঃস্ব রফিকুল হয়ে উঠল মিস্টার রফিকুল ইসলাম, শহরের নামী ব্যবসায়ী। একদিন রাতে অফিস থেকে ফিরছিলেন তিনি। রাস্তার পাশে একটি অনাথ আশ্রমের সামনে হঠাৎ থামলেন। শিশুর কান্নার শব্দ তার বুকটা ছিঁড়ে ফেলল। চোখ তুলে দেখলেন, বয়স মাত্র 4 বছরে এক মেয়ে, চোখে ভয়, মুখে ধুলো। নাম তার মায়া। সেই মুহূর্তেই সিদ্ধান্ত, এই মেয়ের জীবন বদলে দেবেন তিনি। আইনগতভাবে দত্তক নিয়ে বুকে আগলে নিলেন মায়াকে। রফিকুলের ঘর ভরে উঠল হাসিতে। সময়ের স্রোতে তার 2 মেয়ে বড় হলো। বড় মেয়ে রায়না, সোজা সাপটা, সাহসী, লক্ষ্য পুলিশ অফিসার হওয়া। ছোট মেয়ে মায়া, মায়াবী, নরম স্বভাবের, পড়াশোনায় অসাধারণ। একদিন মায়া বলল, আমিও বাবার কোম্পানিতে কাজ করব। রফিকুল ভয় পেলেন। ব্যবসার জগৎ নোংরা আর প্রতারণায় ভরা। তিনি চাননি মায়া সেই অন্ধকারে ঢুকুক। কিন্তু রায়না তার বাবার হাত ধরে বলল, বাবা, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার মেয়ে পুলিশ অফিসার হবে। যে কেউ যদি মায়াকে আঘাত করে, প্রথমে আমাকেই পার হতে হবে। বাবার মুখে হাসি ফুটল। 2 মেয়েকে নিয়ে সুখের পরিবার, হাসি, আনন্দ, স্বপ্নে ভরা জীবন। রায়না সফলভাবে প্রশিক্ষণ শেষ করে পুলিশ ফোর্সে যোগ দিল। মায়া যোগ দিল কোম্পানির গুরুত্বপূর্ণ পদে। সব কিছু যেন একেবারে ঠিক পথে চলছিল। জীবন যখন সব ঠিক থাকে, তখনই সবচেয়ে বড় আঘাতটা লুকিয়ে থাকে অন্ধকারে। তারপর এলো সেই ভয়ানক রাত। রাত 2টো। শহরের পুরনো শিল্পাঞ্চলের গলিতে হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়। আধো অন্ধকারে রাস্তার বাতাসেও ভয় মিশে আছে। আর সেখানে নিথর দেহের সামনে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ পুলিশের সবচেয়ে নির্ভীক অফিসার, ইন্সপেক্টর রায়না রহমান। মৃতদেহের চোখ খোলা, যেন এখনও কারো কাছে সাহায্য চাইছে। ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের গুঞ্জন, মিডিয়ার কৌতূহলী প্রশ্ন, সব কিছু মিলিয়ে একটাই শিরোনাম, পুলিশ অফিসার নিজের হাতেই খুন করল একজন নারী। সবাই জানতে চায়, কেন? কী সম্পর্ক সেই মেয়ের সাথে রায়নার? আদালত কক্ষে বিচারক জিজ্ঞেস করলেন, ইন্সপেক্টর রায়না, আপনি কি নিজেকে অপরাধী মনে করেন? রায়না নীরব।
রায়না জানে তার নীরবতা সবাইকে সন্দেহে ফেলছে, তবু সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সত্য এখনো বলা হয়নি। তার মনে দেখা দেয় আরেকটি মুখ, তার বোন মায়া, হাসি খুশি এক মেয়ে যে আজ আর নেই। 2 বছর আগে এই একই গলিতে পাওয়া গিয়েছিল মায়ার নিথর দেহ, আর সেদিন থেকে রায়নার পৃথিবী থেমে গেছে। মৃতদেহের রিপোর্টে লেখা ছিল হিউম্যান ট্রাফিকিং, কিন্তু আসল মাথার নাম আজও কেউ উচ্চারণ করে না। রায়নার প্রতিটি শ্বাসে, প্রতিটি অভিযানে, প্রতিটি গুলিতে শুধু একটি মুখ খুঁজে ফেরার প্রতিজ্ঞা, মায়ার খুনি। একদিন রাতেই রায়না একটি অজ্ঞাত নাম্বার থেকে কল পেল। এক মেয়ে কাঁদতে কাঁদতে বলল, আপা, আমিও মায়ার মতো শেষ হয়ে যাব। মেয়েটির নাম রুবাইয়া। সে ভয়ঙ্কর এক ট্রাফিকিং নেটওয়ার্কের সাক্ষী, যে কোনো সময় অদৃশ্য হয়ে যেতে পারে। রুবাইয়া বলল, যারা মায়াকে নিয়ে গিয়েছিল তারাই এখনও মেয়েদের টার্গেট করছে, আর তাদের একজন রায়নার ডিপার্টমেন্টেই আছে। রায়না তাকে উদ্ধার করতে ছুটে গেল, কিন্তু ঠিক তখনই মুখোশধারী কয়েকজন লোক রুবাইয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। রায়না প্রাণপণে লড়ল, তবুও কয়েক সেকেন্ডের দেরিতে রুবাইয়া মারা গেল তার হাতের সামনেই। যখন মৃতদেহ থেকে রায়না একটি চেন তুলে নিল, তার হাত কেঁপে উঠল, কারণ এটা ছিল মায়ার লকেট, যা কোনো দিন আর খুঁজে পাওয়া যাবে না। এটাই সবাই ভেবেছিল। তাহলে এটা রুবাইয়ার কাছে এলো কিভাবে? একই জায়গা, একই হত্যা পদ্ধতি, একই ভয়াত চোখ। এটা কি কাকতালীয়, নাকি পরিকল্পিত প্রতিশোধ? ডিপার্টমেন্ট রায়নাকে সাসপেন্ড করে, তার অস্ত্র কেড়ে নেওয়া হয়। সে এখন অভিযুক্ত, কিন্তু রায়না জানে মায়ার হত্যাকারী বেঁচে আছে, আর এই ব্যবস্থা তাকে রক্ষা করছে। হঠাৎ নতুন মোড়। সিসিটিভি ফুটেজে দেখা যায় রুবাইয়া মারা যাওয়ার আগে রায়নার গাড়িতে উঠেছিল। সবাই তখন বিশ্বাস করে খুনি রায়না, কিন্তু রুবাইয়ার মোবাইলের শেষ ভয়েস রেকর্ডিং সত্য লুকাতে দেয় না। সেখানে রুবাইয়া কাঁদতে কাঁদতে বলে, আপা, ওরা খুব শক্তিশালী, ওরা সব নিয়ন্ত্রণ করে। যদি আমি মরে যাই, ওদের থামাবেন। এক জায়গায় অস্পষ্ট শোনা যায়, স্যার, মান। নামটি তখন ধোঁয়াশা। রায়না নিজ উদ্যোগে রুবাইয়ার মোবাইলের লোকেশন ট্রেস করে পৌঁছে যায় এক পরিত্যক্ত বিল্ডিংয়ে, যা আসলে ট্রাফিকিং চক্রের গোপন ঘাঁটি। সেখানে দেখা যায় এই ভয়ঙ্কর ব্যবসার প্রধান একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং রায়নার ডিপার্টমেন্টেরই উচ্চপদস্থ কর্মকর্তা, ডিআইজি রাশেদ রহমান। সে নোংরা হাসিতে বলে, তোমার বোন? সে তো শুধু শুরু ছিল, আরও নতুন বাচ্চা মেয়ে চাই। সেই মুহূর্তে রায়নার পৃথিবী রক্ত হয়ে যায়, আর একটি গুলির শব্দে শেষ হয় রাশেদের ভয়ঙ্কর দম্ভ। কিন্তু এখানেই শেষ নয়। সাইরেন বাজে, বন্দুক তাক করা হয় রায়নার দিকে। তার হাত উপরে, কিন্তু মাথা উঁচু, কারণ সে জানে সে খুনি নয়, ন্যায় রক্ষা করেছে। তাকে গ্রেফতার করা হয়, বিচার চলে, এবং প্রমাণে দেখা যায় রুবাইয়া ও মায়ার হত্যাকারী রাশেদ রহমান এবং তার ট্রাফিকিং চক্রই সত্যিকারের অপরাধী। আদালত ঘোষণা করে, ইন্সপেক্টর রায়না, কেস ডিসমিসড। সবার সামনে দাঁড়িয়ে রায়না বলে, কেস শেষ না, এটা তো মাত্র শুরু। তার চোখে প্রতিশোধের আগুন, আর ক্যামেরা ধীরে ধীরে তার চোখে জুম হয়, যেন অন্ধকারকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। এই শহর এখনো ঘুমায়, আর ঘুমের আড়ালে চলছে দুনিয়ার সবচেয়ে নোংরা ব্যবসা। কিন্তু যতদিন একজন নারী সত্যের ঝান্ডা তুলে দাঁড়িয়ে থাকে, ততদিন অন্ধকারের রাজত্ব স্থায়ী হতে পারে না। তিনি ইন্সপেক্টর রায়না, মায়ার বোন, আর অসহায়দের শেষ আশ্রয়, ন্যায়ের আগুন। এই যুদ্ধ এখনও বাকি, আর রায়না থামবে না যতক্ষণ মায়ার শেষ কান্না চিরতরে নীরব না হয়।